নমস্কার, গল্পের ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আমি পাঠ করে শোনাচ্ছি সুমনা ইসলামের লেখা আত্মসম্মান। স্বামীর পরকীয়ার প্রমাণ পেয়ে ফাঁসি নিয়েছে বাড়ির বউ, কিন্তু মারা যায়নি। আল্লাহ তাআলার অশেষ কৃপায় সঠিক সময় মেয়ে আনিশা আমার পাশের বাসার এক কাকিমা এসে বাঁচিয়েছে। খবরটা মুহূর্তের মধ্যেই পুরো মহল্লায় ছড়িয়ে পড়েছে। সব মানুষজন ছিছি করছে। একজন তো বাড়ি বয়ে এসে বিভিন্ন বাণীও শুনিয়ে গেছে বউকে। এই তো পাশের বাসার জলিল কাকার বউ এসে বলে গেল, স্বামীর অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, তাই বলে কি মরতে যেতে হবে নাকি? পুরুষ মানুষের এরকম একটু আধটু দোষ থাকেই, মানিয়ে নিতে না পারলে আবার কিসের বউ? আমরা কি কম কষ্ট করি সংসার করছি? অনেক কষ্টে দিন কাটছে, তবুও এমন ঢং করে মরতে যায়নি। আবার কয়েকজন টিটকিরি করে বলতে শোনা যাচ্ছে, কিভাবে গলায় দড়ি দিয়েছিল গো, এখনো বেঁচে আছে কি করে? সবকিছুই নিশ্চুপ হয়ে শুনছে লিজা, কিন্তু কিছু বলার মতো শক্তি পাচ্ছে না। কিছু বলতে গেলেই কাশি উঠে যাচ্ছে, তাই চুপ করে বিছানায় শুয়ে আছে। ওর সেবার করার মতো একটা মানুষকেও আশেপাশে দেখা যাচ্ছে না। সম্পূর্ণ বাড়িটাই এখন প্রতিবেশীদের দিয়ে ভরা। বাড়ির মানুষজন বলতে শুধু পাশের বাসার সেই কাকিমা, যিনি লিজার জন্য লেবুর শরবত বানাচ্ছেন, আর ওর ননদ ঈশিতা। লিজার 10 বয়সী মেয়েটা বিছানায় মায়ের হাত ধরে বসে কাঁদছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে একেবারে। হেঁচকি উঠে গেছে। লিজা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মনে মনে বলে, তোর জন্যই তো আমার এই পদক্ষেপ নেওয়া। সব ঠিক করে দেব আমি, দেখবি আবার আমরা ভালোভাবে শান্তিতে বাঁচতে পারবো। রোজ রোজ আমাদের ঝগড়া দেখে তোর যাতে কাঁদতে না হয়, তার জন্যই তো আমার এত কষ্ট পাওয়া, তোকে এতটা কষ্ট দেওয়া। আবারও মেয়ের চোখের জোড়া মুছিয়ে দিল লিজা। ও স্বামী আয়ামানকে বেশ খানিকক্ষণ আগেই খবর দেওয়া হয়েছে। তার এতক্ষণে অবশ্যই চলে আসার কথা, কিন্তু এখনো আসেনি। রাস্তায় যদিও জ্যামে থাকে, তবুও চলে আসার কথা। মনের ভেতরে রাগটা হঠাৎ করেই বেড়ে গেল লিজার। ভেবেছে আরো কিছুক্ষণ অপেক্ষা করেই চলে যাবে বাপের বাড়ি। মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে চিরতরে বিদায় নেবে। গত কয়েকদিন ধরে অনেক সহ্য করেছে, আর না। ঘন্টা দুয়েক বাদেই লিজা একদম সুস্থ অনুভব করছে। যা করার তার এক্ষুনি করতে হবে। রাত 8টা বাজে। এই রাতের বেলায় চলে যাবে সে, আর এক মুহূর্তও এখানে থাকবে না। আয়মান এখনো বাড়িতে আসেনি, ওই মহিলার সাথেই আছে নিশ্চয়। এতক্ষণে পরিবারের মানুষজনের না এসেও লিজাকে বিভিন্ন কথা শুনিয়ে গেছে। শেষে এলো লিজার শাশুড়ি। তিনি পান চিবোতে চিবোতে বললেন, গলায় দড়ি দেওয়ার আগে আমাদের সম্মানের কথা একবার ভাবলি না? পুরো পাড়ার মানুষ জেনে গেছে, সম্মান তো আমাদের গেছে। লিজা আর একবার চুপ করে থাকতে পারলো না। বেশ তেজ নিয়েই বলল, আপনার ছেলে অন্য মহিলার সাথে ফুর্তি করতে মান সম্মান চায় না আপনাদের? সব দোষ শুধু ছেলের বউদের? ছেলেদের কোনো দোষই নেই, তাই না? লিজার শাশুড়ি আর কোনো কথা না বলে কটমট চাহনি নিক্ষেপ করে কি যেন বিড়বিড় করতে করতে চলে গেল। লিজা সেদিকে ভ্রুক্ষেপ না করে বিছানা থেকে উঠে একটা ব্যাগ নিয়ে ওর আর আনিশার কিছু কাপড় চাপড় গুছিয়ে নিল। ভাইকে ফোন করে জানিয়ে দিয়েছে সে বাস স্ট্যান্ড এসে দাঁড়াবে। ব্যাগ গুছিয়ে একপাশে রাখতেই দেখে এসে তার রুমে এসেছে। অনেকটা ইতস্তত করছে সে। লিজা নিজেই বলল, কিছু বলবে ইস্যু? তুমি চলে যাবে ভাবি? লিজা দীর্ঘশ্বাস ফেলে বলল, না গিয়ে আর উপায় গেছে। আমার আত্মসম্মানের জন্য হলেও আমাকে যেতে হবে। নিজের কথা নয় বাদই দিলাম, আমার মেয়েটার জন্য হলেও যেতে হবে আমাকে। এরকম পরিবেশে কিভাবে বড় হবে আমার মেয়েটা? তুমি ইচ্ছা করে সবাইকে দেখানোর জন্য ফাঁসি নিয়েছিলে, তাই না ভাবি? আমি দেখেছি তুমি নিজে থেকে চেয়ার থেকে নেমে দরজা খুলে দিয়েছিলে। ফাঁসি নিলে তো মরতে চায়, কিন্তু তুমি তো চাওনি। তবে একটু সময় ঝুলেছিলে, চেয়ারটা পায়ের কাছ থেকে ফেলে দাওনি। ঈশিতার কথায় লিজা হাসলো শুধু। আসলে সে এসব ইচ্ছা করে করেছে। বিয়ের শুরুতে, এমনকি কয়েকদিন আগে পর্যন্ত আয়মান তাকে ভীষণভাবে ভালোবাসতো। কিন্তু বেশ অনেকদিন ধরে পরিবর্তন লক্ষ্য করলো লিজা। বাড়িতে দেরি করে আসা, ফোন করলে সময় মতো ওয়েটিং পাওয়া, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া, এসব একটু বেশি ভাবাতো লিজাকে। তাই সে সরাসরি আয়মানকে প্রশ্ন করে যে এসবের মানে কি। আয়মান সরাসরি উত্তর দিয়ে দেয়, আমার জীবনে এখন অন্য কেউ আছে, তোমাকে আর আমার জীবনে দরকার নেই। তুমি চাইলে এভাবেও আমার জীবনে থাকতে পারো, নামে মাত্র বউ হয়ে।
আবার চাইলে ডিভোর্স দিয়ে চলে যেতে পারো। তারপর থেকে শুরু হয় অবহেলা, অত্যাচার, মাঝে মাঝে তো মারধরও করতো। লিজা এতদিন ডিভোর্সের কথা ভাবেনি, শুধুমাত্র মেয়েটার কথা চিন্তা করে। কিন্তু যেখানে নিজের সম্মান নেই সেখানে বাকিটা জীবন থাকবে কি করে? মেয়েকে সে একাই মানুষ করতে পারবে? আগের কথা ভাবতেই চোখের কোণে অশ্রু জমে লিজার, এক ফোঁটা গড়িয়েও পড়ে। লিজা এক হাতে চোখের পানি মুছে ঈশিতাকে উদ্দেশ্য করে বলল, বুঝলি ইস্যু, এই তোর ভাইয়ের জন্য একটা ছোট্ট পরীক্ষা ছিল। ভেবেছিলাম সে আমাকে এখনো একটু হলেও ভালোবাসে, কিন্তু না, আমি বলছিলাম তাকে। কিন্তু খবর দেওয়া হয়েছিল অনেক আগে, কিন্তু সে আসেনি। যে আমার মৃত্যুর খবর শুনেও অন্য মহিলা নিয়ে মেতে থাকতে পারে, সে আর যাই হোক আমাকে ভালোবাসে না। তাহলে এই মূল্যহীন সম্পর্ক রেখে কি লাভ? শুধুমাত্র কি ভাত কাপড় দিলেই দায়িত্ব পালন হয়? একটু ভালোবাসাই তো চেয়েছিলাম। কতদিন হয়ে গেল আমার মেয়েটাকে সে আদর করে না, মা ডাকে না, আসার সময় একটু চকলেটও নিয়ে আসে না। আমার মেয়েটা লুকিয়ে লুকিয়ে কাঁদে। আমাকে, আমার মেয়েকে দেওয়ার মতো একটু ভালোবাসাও তার কাছে অবশিষ্ট নেই। তুই চাইলে সবাইকে বলে দিতে পারিস। ঈশিতা কান্না করে দিয়ে বলল, না ভাবি, আমি কাউকে বলবো না। তুমি একবারের জন্য চলে যাবে আমাদের ছেড়ে? লিজা দৃঢ়ভাবে বলল, গেলে একেবারেই যাব, আর ফিরে আসবো না। বলেই আনিশাকে জামা পরিয়ে তৈরি করে দিল। নিজে বোরকা পরে ব্যাগ নিয়ে বেরোতে যাবে, এমন সময় ওর চাচি শাশুড়ি এসে বলল, এখন আবার কি নতুন নাটক করছো? মার মর্যাদা তো আর কিছু বাকি রাখলে না। আপনাদের মান সম্মান যাতে আর না যায় সেই ব্যবস্থাই তো করতে যাচ্ছি। আপনাদের ছেলে আসলে বলে দিয়েন যে আমি বাপের বাড়ি চলে গেছি, আর সেটা একেবারের জন্যই। বলে লিজা এক হাতে ব্যাগ আর এক হাতে আনিশার হাত ধরে বেরিয়ে যায় ঘর থেকে। কেউ তাকে আটকায় না। শুধু শুধু আটকিয়ে কি হবে? আপদ বিদায় হলেই তো সবাই বাঁচে। লিজার গেটের সামনে আসতেই দেখলো আয়মান এসেছে। আয়মান লিজাকে এমন ভাবে দেখে বলে, কোথায় যাচ্ছ তুমি? আর ফোনে কে যেন বলছিল ফাঁসি নিয়েছে, সুস্থ আছো এখন? লিজা শান্ত স্বরে বলে, আমার সুস্থর কথা তোমার না ভাবলেও চলবে মিস্টার আরমান চৌধুরী। চলে যাচ্ছি আমি তোমাকে মুক্তি দিয়ে। ডিভোর্স পেপার পেয়ে যাবে। আমার চিন্তা করো না, কাবিনের টাকা দিতে হবে না। অবশ্য আমি আগে ডিভোর্স দিলে তো এমনিতেও দিতে হবে না। কাবিনের 10 লাখ টাকা দিতে হবে ভেবেই তো এতদিন নিজে থেকে ডিভোর্স দাওনি। তোমার চিন্তা কমিয়ে দিলাম। আর চিন্তা করো না, আমার মেয়েকে নিয়ে আমি সুস্থই থাকবো। অন্তত আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো। তুমি তোমার প্রেমিকা নিয়ে সুখে থেকো। যতই হোক তুমি আমার বাচ্চার বাবা। তোমাকে তো আর বদদোয়া দিতে পারি না। তুমি যাচ্ছ যাও, কিন্তু আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? লিজা তাচ্ছিল্যের হাসি এসে বলল, তোমার মেয়ে? হাসালে। হতে পারে তুমি জন্মদাতা বাবা, কিন্তু আমার মেয়েরও হয়তো লজ্জা হয় তোমাকে বাবা বলে পরিচয় দিতে। আমার মেয়ের দিকে হাত বাড়ানোর চেষ্টাও করো না। আয়মান কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ওর ফোনে ওর প্রেমিকার কণিকার কল আসে, আর তার সাথে কথা বলতে বলতে ঘরে চলে যায়। একবারও ফিরে তাকায় না লিজা আনিশার দিকে। লিজাও গেট খুলে বেরিয়ে যায় বাপের বাড়ির উদ্দেশ্যে। শেষবার বাড়িটাকে ভালোভাবে দেখে যায়। নিজ ইচ্ছায় আর কখনো আসবে না এ বাড়িতে। সেই ঘটনার আজ 6 বছর পেরিয়ে গেছে। আয়মান প্রেমিকার ধোকায় নিঃস্ব হয়ে গেছে। কণিকা তাকে ঠকিয়ে সব টাকা পয়সা নিয়ে গায়েব হয়ে গেছে। তীব্র অনুশোচনায় পড়ছে আয়মান। লিজার কাছে যাওয়ার আর সাহস নেই তার। কিভাবেই বা যাবে? লিজা বাড়ি ছাড়ার 1 মাসের মাথায় তাদের ডিভোর্স হয়ে গেছে। অন্যদিকে লিজা মেয়ে নিয়ে বেশ সুখেই আছে। বাপের বাড়ি থাকে না লিজা, আলাদা বাসা নিয়েছে। পড়াশোনা কমপ্লিট করছিল ঠিকই, কিন্তু আয়মান চাকরি করতে দেয়নি। তখন কিন্তু ডিভোর্সের পর চাকরি জোগাড় করেছে। বলতে গেলে অনেক সুখেই আছে, সম্মানের সাথে বেঁচেও আছে। আয়মান নামের কালো অধ্যায়টাকে জীবন থেকে মুছে দিয়েছে। মাঝে মাঝে মনে পড়লে কেঁদে ভাসায় না, উল্টো নিজের মনকে আরো শক্ত করে। সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে গল্পটি সম্পূর্ণ শোনার জন্য।